আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী, পুরোপুরি বিরোধিতা বিএনপির। চাকরিতে যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের বাধা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক, সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর। একই সঙ্গে আনুপাতিক হারে ভোট করার উপর জোর দিয়েছে দলটি। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে জামায়াত বলছে জাতীয় ভোটে ৩০০ আসনে প্রার্থী দিবে তারা। বৃহস্পতিবার ইসির সঙ্গে বৈঠকের পর এসব কথা জানায় দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা আদালতে নিবন্ধনের ভাগ্য ঝুলে থাকা দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে। ২ ঘণ্টা ধরে চলা বৈঠকে কমিশনের কাছে ২৩টি লিখিত দাবি তুলে ধরেন জামায়াতের নেতারা। পরে ব্রিফিংয়ে তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে খোলামেলা আলোচনা হয়েছে তাদের। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে, এটা আমরা প্রপোজ করেছি। সেই স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। তিনি জানান, নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চাই জামাত। সাংবিধানিকভাবে প্রতিটি জনগণকে নির্বাচন করতে দেওয়ারও দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এটা আদালতে আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো। ৩০০ আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা ৩০০ আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। নিবন্ধন হারানো দলটি আগে আদালতে না গিয়ে ইসিতে কেন, এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে জামায়াত নেতা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত তারা। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হইলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে আরপিও ৯১ এর ক বাতিল করেছিল। এটা পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে ইসিকে। এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থা সমর্থন করা হবে না। তিনি বলেন, মানুষ এতে অভ্যস্ত নয়, তাই এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে রাজনৈতিক বিবেচনায় দেশটা আরও ভঙ্গুর হয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। চাকরিতে যোগদানের দাবিতে টানা ৮ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক। নিয়োগের সুপারিশপ্রাপ্ত হলেও সম্প্রতি হাইকোর্টের আদেশে এসব নিয়োগ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে কফিনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করা হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। আন্দোলনকারীরা জানান, তাদের নিয়োগ হয়েছিল 2023 সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেকের আগে কর্মস্থলে যোগদান করলেও
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। আন্দোলনকারীরা বলছেন তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি, তার কাছে জানবো সবশেষ তথ্য। অ্যানি, পুলিশ শাহবাগ মোড় থেকে সরিয়ে নেওয়ার পর আন্দোলনকারীরা এখন কোথায় অবস্থান করছে? শাহবাগকে ঘিরে থাকা সড়কগুলোর অবস্থা কি? আপনি যেমনটি বলেছিলেন যে শাহবাগ মোড় থেকে সরিয়ে শিক্ষকদের কোথায় আনা হয়েছে, আসলে তারা সকাল থেকে যেখানে অবস্থান করছিলেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, তাদেরকে সেখানে কিন্তু আনা হয়েছে। আর যখন শাহবাগ মোড় অবরোধ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়, এরপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। অবরোধের কারণে রাস্তাঘাটে যানজট তৈরি হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু পুলিশ সদস্য যারা ছিলেন, সদস্য যারা ছিলেন, তারা কিন্তু জল কামান দিয়ে তাদের শিক্ষক যারা অবস্থান করছিলেন শাহবাগ মোড়ে তাদেরকে কিন্তু জল কামান দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এবং ওখান থেকে জল কামানের পরেও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে নারী শিক্ষক যারা আছেন তারা কিন্তু আবার রাস্তা অবরোধ করে বসে পড়ে। এরপরে কিন্তু পুলিশ সদস্য যারা আছে তারা কিন্তু দিক থেকে তাদেরকে ঘিরে ধরেন এবং এক পর্যায়ে তাদেরকে সেখান থেকে শাহবাগ মোড় যেখানে আছে সেখান থেকে কিন্তু সরিয়ে শাহবাগ জাতীয় ঘরের সামনে নিয়ে আসে। কিন্তু আমরা দেখেছি যে আপনাদেরকে দেখতে চাই যে পুলিশ কিন্তু এখনো এখানে অবস্থান করছেন, এইখানে কিন্তু তারা আসলে বসতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি যে তাদের জাদুঘরের সামনে সকালের বেলায় যারা সেখানে অবস্থান করেছিলেন সেখানে কিন্তু তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়নি। তারা এখন জাতীয় জাদুঘরের সামনে বিচ্ছিন্নভাবে করতে দেওয়া হয়নি, তারা এখন জাতীয় জাদুঘরের সামনে বিচ্ছিন্নভাবে জোটবদ্ধভাবে শিক্ষকরা কিন্তু এখানে সেখানে দাঁড়িয়ে আছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগান দিতে যাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে যত শিক্ষক রয়েছেন তার থেকে বেশি সংখ্যক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে আছেন। পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন এই মুহূর্তে আর তাদেরকে অবস্থান করতে তারা দেবেন না। আর আন্দোলনকারী যারা আছেন তাদের দাবি হচ্ছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন। ধন্যবাদ অ্যানি। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নেতাকর্মী নিহতের কথা জানিয়েছে বিএনপি। এমন দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। অভিযোগের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং সহ বিভিন্ন প্রমাণ জমা দেওয়া হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক কয়েকটি দিনের পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন। বুধবার বাংলাদেশ সময় রাত 1:30টার দিকে প্রধান উপদেষ্টা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। তিনি দুবাইয়ে গত 1 দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলন সম্পর্কে অবহিত করেন। তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। 11 থেকে 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। দুদিনের সফর শেষে শুক্রবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। এ কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার 2টি ইউনিয়নে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সম্প্রতি জেলার জগন্নাথপুর ও পাঁচথুবি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজন করা হয়। বাউল গান, বর্ণিল র্যালি, উঠান বৈঠক সহ নানা উদ্যোগে এই 2 ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এই আয়োজনের। বিকাশের মাধ্যমে বিল প্রদান, মাইক্রো ফাইন্যান্স সহ অন্যান্য সব প্রয়োজনীয় সেবা ও নিরাপদে মোবাইল ব্যাংকিং ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হবে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রমে। পরবর্তীতে এই উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা এবং আসন্ন হুমকিতে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়েও মোদী তুলসির মধ্যে আলোচনা হয়েছে। ফ্রান্স সফর শেষ করে বুধবার আমেরিকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে উঠতে পারে বাংলাদেশ ইস্যুও। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় সংসদের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী, পুরোপুরি বিরোধিতা বিএনপির। চাকরিতে যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের বাধা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক, সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।